শয়নে স্বপনে চলনে বলনে আওয়ামী লীগের আলোচনা থামানো যাচ্ছে না। সবাই যে যার অবস্থান থেকে গালি দেওয়ার জন্য হোক, প্রশংসার জন্য হোক, কিংবা ভবিষ্যতের একটা উইন্ডো খোলার জন্য হোক, আওয়ামী লীগের নামটি উচ্চারণ সবাই করছে। বিএনপি করছে, জামাত করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করছেন, তার উপদেষ্টা মণ্ডলী করছেন, সমন্বয়করা করছেন, সবাই। কেন এত আলোচনা? তো অনেকে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ হলো অনেকটা মুসলিম লীগের মতো। পাকিস্তানে যে মুসলিম লীগ, যেটার অপভ্রংশ বাংলাদেশে এসেছিল, তো সেই বাংলাতে মুসলিম লীগের বিরাট দাপট ছিল। মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিম লীগের যে ভূমিকা, পরবর্তীতে আবার যখন স্বাধীন পাকিস্তান হলো, তখন তারা একেবারে সেই সরকার গঠন 1960 পর্যন্ত, 1954 তাদের পরাজয় হলো, বাট 1960 সাল পর্যন্ত মুসলিম লীগের একটা বিরাট ভূমিকা ছিল। এরপর আস্তে আস্তে দলটি একেবারে অতল গহ্বরে হারিয়ে যায়। তো সবাই বলছেন যে আওয়ামী লীগও হারিয়ে যাবে। তো এখানে আমি দ্বিমত পোষণ করি। এই কারণ হলো যে মুসলিম লীগ যারা করতেন তারা ছিলেন সমাজের অভিজাত বুর্জোয়া শ্রেণী, এবং তখন বুর্জোয়া তন্ত্র বলতে ইংরেজিকে যেটিকে বলা হয় ফিউডাল সোসাইটি, জমিদার তন্ত্র, সামন্তবাদী তন্ত্র। এখন ব্রিটিশ সরকার, তারও আগে মুঘলরা, তারও আগে সুলতানি জমানায় আমাদের এই সমাজে জাগিরদার, জমিদার, সুবেদার এ সকল পদ তৈরি করা হতো, এবং তারা সরকারের এজেন্ট রূপে, প্রতিনিধি রূপে তারা খাজনা কালেকশন করত, এবং সকল ভূমি, জায়গায় সম্পত্তি মূলত সেগুলোর উপর তাদের একটা কর্তৃত্ব ছিল। এবং এই কর্তৃত্বটা ব্রিটিশ জমানাতে এসে বলতে গেলে এমন করে দেওয়া হয় জমিদারদের উপর, যে জমির উপরে আগে যেভাবে প্রজাদের সত্ত্ব ছিল, কিন্তু ব্রিটিশ জমানাতে এসে জমির সত্ত্বটা চলে আসে জমিদারদের উপর। এভাবে প্রায় 150 বছর এই ফিউডাল সোসাইটি পুরো ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করে। মানে তাদের রাজনীতিও ধীরে 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 জিরোতে পৌঁছে যায়। কিন্তু আওয়ামী লীগ আসলে কোনো ফিউডালিজমের উপর ভিত্তি করে হয়নি। আওয়ামী লীগ হয়েছিল ফিউডালিজমের একেবারে বিপরীত, সাধারণ মানুষকে কেন্দ্র করে রাজনীতি, অসহায় দরিদ্র শ্রেণীর মানুষকে নিয়ে। তো বিএনপি বা অন্য যে দলগুলো, বা বিএনপি বিশেষ করে, তারা আওয়ামী লীগের বাইরে গিয়ে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, শিক্ষিত, সম্ভ্রান্ত অনেকটা মুসলিম লীগ ধাঁচের যে বাংলাদেশের সংস্করণ, সেটি তারা করেছে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু তার এই আগের জায়গাতে একেবারে সেই প্রান্তিক জনগোষ্ঠীর যে রাজনীতি, সেই রাজনীতি নিয়ে আছে। আওয়ামী লীগের অনেক লোক প্রান্তিক জনগোষ্ঠী থেকে এসে আবার ফিউডাল হওয়ার চেষ্টা করে, বাগান বাড়ি করার চেষ্টা করে, জমিদার হওয়ার চেষ্টা করে। এসব করে বিভিন্ন সময় আওয়ামী লীগকে বিপদে ফেলেছে, এবং একটা সময় আওয়ামী লীগ আবার বিপদে পড়ে সেই সাধারণ মানুষের কাছে যেতে বাধ্য হয়েছে। তো সেদিক থেকে আওয়ামী লীগের যদি পতন হয়, বা আওয়ামী লীগ যদি ইতিহাস থেকে মুছে যায়, সেটি অন্য কারণে যাবে, বা আরো অনেক পরিস্থিতি, প্রেক্ষাপট তাকে মোকাবেলা করতে হবে। কিন্তু মুসলিম লীগের মতো করে আওয়ামী লীগের পতন হবে না। এর কারণ হলো আওয়ামী লীগের যে চিন্তাধারা, তার যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার, এবং তার যে যোগসূত্র, রাজনীতির যে যোগসূত্র, এটির সঙ্গে মুসলিম লীগের রাজনীতির কোনো যোগসূত্র নেই। এই গেল এক। 2 নম্বর হলো যে সময় পাল্টে গেছে, আর এই সময়টাতে আওয়ামী লীগ যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা পোষণ করে, যেমন ধরুন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুসি, খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, এই জায়গাগুলোতে আওয়ামী লীগের যে স্লোগান, আওয়ামী লীগের রাজনৈতিক যে মতাদর্শ, এটি যত দ্রুত জনপ্রিয়তা পেয়ে যায়, বা এখানে তাদের যে সমর্থক রয়েছে, এটি অন্য কোনো রাজনৈতিক দল অর্জন করতে পারবে না সহসা। গত সেই আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে অনেকে চেষ্টা করেছেন, কিন্তু হয়নি। শ্রমিকদের স্বার্থ রক্ষা থেকে শুরু করে আরো অনেক কিছু। দ্বিতীয়ত হলো যে সমাজে যত বৈষম্য বাড়ছে,
সঙ্গে সঙ্গে কিছু মানুষের অর্থ হচ্ছে আমেরিকার মতো, জার্মানির মতো, কিন্তু আবার আফ্রিকার দরিদ্র মানুষের মতো মেহনতি মানুষের সংখ্যা বাড়ছে। তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে কর্মী এবং সমর্থক, তাদের সংখ্যাও বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাবে। শুধু দরকার হলো এদেরকে অর্গানাইজ করার জন্য একটা নতুন নেতৃত্ব। এবং যেহেতু তারা ক্লাসিফাইড রাজনীতি করে, নট ইউনিফাইড, একটা নির্দিষ্ট শ্রেণী গোত্রকে তারা রিপ্রেজেন্ট করে, ইউনিফাইড না, বরং বিএনপি অনেকটা ইউনিফাইড, সার্বজনীন রাজনীতি। জামাত কিন্তু ক্লাসিফাইড। তো তারপরে যাকে বলা হয় আমাদের যে কমিউনিস্ট পার্টিগুলো রয়েছে, তারাও ক্লাসিফাইড। আওয়ামী লীগ এরকম একটা ক্লাসিফাইড রাজনৈতিক দল। তো তার ক্লাসটা যতদিন না পর্যন্ত বিলীন হয়ে যাবে, ততদিন পর্যন্ত এদের রাজনীতি বিলীন হবে না। শ্রমিক যতদিন আছে, তারপরে খেটে খাওয়া মেহনতি মানুষ যতদিন আসে, কৃষক যতদিন আছে, তারপর পানি যতদিন আছে, নৌকা যতদিন আছে, জেলে যতদিন আছে, মাছ যতদিন আছে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের যে রাজনৈতিক কৃষ্টি এবং কালচারগুলো তারা বলে আসছে, যেমন লগি, বৈঠা, নৌকা, মানে এগুলো হয়তো এখন নৌকা ওইভাবে চলে না, ইঞ্জিন চালিত বোট চলে, কিন্তু নৌকা যখনই আসে সঙ্গে সঙ্গে নদী আছে, নদী যখনই আসবে আওয়ামী লীগের নাম চলে আসবে। আবার সেখানে মেহনতি মানুষদের যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবি, যেমন বিএনপির ধান, এখন ধান যখন আসে তখন এখানে একটা ফিউডাল সোসাইটি চলে আসবে। ধানের মালিক কে? এখানে ধানের মালিক কৃষক সাধারণত হয় না। কৃষক মেহনত করে, চাষাবাদ করে, যারা আওয়ামী লীগ। আর ধান সে কৃষকের কাছ থেকে যারা কিনে নেয়, ফড়িয়া, জমা করে আড়তদার, ব্যবসা করে চালকল মালিক। আবার চালকল মালিকদেরকে যারা নিয়ন্ত্রণ করে, তারা সমাজের বিশাল কিছু। তো কাজেই তাদের যে ধান, এই ধানটি মূলত ফিউডাল সোসাইটির একটা বৈশিষ্ট্য। এই জিনিসগুলো বুঝতে হবে। তো এইভাবে আওয়ামী লীগ যে তার রাজনীতি, সেই রাজনীতিতে এখন অন্যায় হয়েছে, ভুল হয়েছে, গুনাহ হয়েছে, পাপ হয়েছে, এ সবগুলো মুছে যাবে। এর কারণ হলো গরিব মানুষ বেশি দিন এগুলো মনে রাখে না। আর ধনী যারা আছে, তারা গরিব মানুষ যখন সামনে চলে আসে তখন ধনীরা খুব ভয় পেয়ে যায়। নর্মালি ধনীরা সবসময় শাসন করে গরিবদেরকে, কিন্তু গরিবরা যদি একবার সামনে চলে আসে, ধনীরা মুহূর্তের মধ্যে ভয় পেয়ে যায়। তো সেই দিক থেকে আওয়ামী লীগের রাজনীতি মুসলিম লীগের মতো হবে না। আর যেহেতু সমাজের যে বৈষম্য, এটা দূর হচ্ছে না, রাজনীতিটা সার্বজনীন করা যাচ্ছে না, কাজেই ওই যে আমরা গ্রিক সাহিত্যে বা গ্রিক উপকথাতে বা গ্রিক ম্যাথোলজি যেটাকে বলি, সেখানে ফিনিক্স পাখির যে গল্প, সে বারবার জন্ম নেয়, পুনর্জন্ম নেয়, পুনর্বার মহাশক্তি নিয়ে ফিরে আসে। তো এরকম আওয়ামী লীগ আবারও সেই ফিনিক্স পাখির মতো ফিরে আসবে। এটা আমার কথা নয়, এটা বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা সবাই বুঝেন। ফলে দেখুন 5 তারিখের পতনের পর, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখের আওয়ামী লীগের পতনের পর সবাই আগস্টে যেভাবে কথা বলেছে, সেপ্টেম্বর মাসে এসে তাদের কথার তেজ ধাস কমে গেছে। অক্টোবরের মাসে এসে ভিন্ন কথা, আর নভেম্বরের মাসে এসে এখন আওয়ামী লীগকে নিয়ে অনেকেই ইতিবাচক কথাবার্তা বলার চেষ্টা করছেন। ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক স্বাধীনতার পর থেকে আজ অবধি, এটি সবসময়ই একটা জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে। আমাদের পক্ষ থেকে আমরা খুব হম্বিতম্বি করছি, ক্ষমতায় যাওয়ার আগে ভারতের বিরোধিতা করছি, এবং ক্ষমতায় যাওয়ার পর নতজানু ভারতের সঙ্গে যে নতজানু পররাষ্ট্র নীতি, সেই নীতি অনুসরণ করতে বাধ্য হচ্ছি। এখন আমরা যারা সাধারণ মানুষ, তাদের যে সেন্টিমেন্ট, এটি ভারত বিরোধী সেন্টিমেন্ট, আজকে থেকে নয়, 1000 বছর আগের থেকে। তো
এবং এই ভারত বিরোধী সেন্টিমেন্টটিকে সাধারণত ভোটের মাঠে রাজনৈতিক দলগুলো ব্যবহার করার জন্য প্রাণান্ত চেষ্টা করে, যত সম্ভব ভারত বিরোধী গালাগাল দেওয়ার জন্য। কিন্তু যখন একটি দল মনে করে যে তার ক্ষমতায় আসার একটা পথ সুযোগ হয়েছে বা পথ তৈরি হয়েছে, তখন থেকেই তার মধ্যে এক ধরনের ভারত তোষণ নীতি শুরু হয়ে যায়। আর ক্ষমতায় বসে একেবারে ভারত যেভাবে বলে ঠিক হুবহু সেইভাবে কাজ অতীতের সরকারগুলো করেছে। ভারতের সঙ্গে ওইভাবে বাহাস করেছে, ভারতকে রুখে দিয়েছে, ওইরকম ইতিহাস আমাদের নেই বললেই চলে। বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতের আমির যেখানে বসা আছে তার পাশে যদি আপনি তার দল থেকে বের হয়ে ভিন্ন একটা দল করেছে তাকে সমান সম্মান দিয়ে বসান, আমি হলে তো সেখানে যেতাম না। কর্নেল ওলি যে দল, সেখান থেকে কি হলো, বিএনপি রাগ হয়ে গেল একবার, এই জাস্ট কর্নেল ওলির দলটি ভাঙার জন্য বিএনপি একটা তৎপরতা শুরু করলো এবং তৎপরতা শুরু করে সেই আর একটা এলডিপি করার চেষ্টা করলো। সাদাত হোসেন সেলিম নামক একজন রাজনৈতিক নেতা আছে, আমার খুব বন্ধু মানুষ। তো তারেক রহমান সাহেবের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। তো তারেক রহমান সাহেব যখন একটা সুযোগ পেলেন যে কর্নেল ওলি আমাকে এক সময় ধোঁকা দিয়েছে, বিএনপিকে ধোঁকা দিয়েছে, তাকেও একটা শিক্ষা দেওয়া দরকার, তখন বলতে গেলে বিএনপির আশ্রয়, বিএনপির প্রশ্রয় একটা বিকল্প নতুন এলডিপি সেখানে তৈরি হয়ে গেল। তো সাদাত হোসেন সেলিম বিএনপি মাইন্ডেড এলডিপি, এবং তারকে যেহেতু আশ্রয় দিচ্ছে বিএনপি, সেখানে কর্নেল ওলি শত চেষ্টা করার সত্ত্বেও তাকে সেখানে আশ্রয় দেওয়া যাচ্ছে না। এখন সাদাত হোসেন সেলিম সাহেবকে আপনি দাওয়াত দিবেন, আবার কর্নেল ওলিকে দাওয়াত দিবেন, এখানে সবাই সে কথা মানতে পারে, কিন্তু কর্নেল ওলি এখানে মানবেন না। একইভাবে আপনি যদি ওখানে বঙ্গবীর কাদের সিদ্দিককে দাওয়াত করতেন, উনি যদি যেতেন, তারপরে ওখানে যদি বদরুদ্দিন উমর সাহেবকে দাওয়াত করতেন, বিশ্বাস করেন তারা যে বক্তব্য দিতেন, কথা বলতেন, অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। অনেকের, তিনি ডাইরেক্ট সরাসরি জামাতকে চ্যালেঞ্জ জানাতেন যে আপনি কেন রাজাকার নন, ৭১ যে আপনি ভুল করেননি, এই কথা বাংলাদেশে বসে আপনার সাহস হয় কি করে? এই কথা ওই ইউনূস সাহেবের সামনে বসে হাতের পাঞ্জাবি উল্টিয়ে তেড়ে যাওয়ার মতো ক্ষমতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর এখনো আছে। আপনি তো তাকে তো দাওয়াত দেওয়া হয় না, সে তো যাকে বলা হয় আওয়ামী লীগের কেউ নয়, কিন্তু তাকে কেন সেখানে দাওয়াত দেওয়া হয়নি? আবার ধরুন ভিপি নুরু, এখন ভিপি নুরু অনেক কষ্ট করে তিনি একটা দল করেছেন, গণ অধিকার পরিষদ। এখানেও ডিজিএফআই, তারপরে আওয়ামী লীগ, এমনকি বিএনপি সবাই এই দলটাকে নিয়ে খেলাধুলা করেছে, দলটাকে দুইটা ভাগ করে দিয়েছে। এই দুই ভাগের সঙ্গে রেজা কিবরিয়াকে আলাদা করে সেখানে তার সাথে যারা আছে, এর সাথে গোয়েন্দা সংস্থা জড়িত, তারপরে শেষে আওয়ামী লীগ জড়িত, বিএনপিও জড়িত। এখন এই দুই দলকেই একসাথে ডক্টর মোহাম্মদ ইউনূস ডেকেছেন। আমি হলেতে ওখানে আমি বসতাম না, 1 মিনিটও বসতাম না, কিন্তু ভিপি নুরু সাহেব সেখানে বসেছেন বা প্রতিপক্ষ সেখানে বসেছেন। তো এগুলো আসলে একটা ফটো সেশন হয়েছে, কিন্তু এগুলো ঐক্য হবে না, এখান থেকে কোনো জিনিসই হবে না। যদি আপনার যদি ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আপনার যদি খুব বেশি আত্মবিশ্বাস থাকে, তাহলে আপনি একটা লং মার্চ করেন, সব এই যারা রাজনৈতিক দল সেদিনে গেছেন তাদের সবাইকে বলেন যে আপনারা লোকজন সহকারে আসেন, আমরা একটু সায়েদাবাদ থেকে হেঁটে গাবতলী পর্যন্ত যাব, এবং এই সময়ের মধ্যে এই যারা গেছেন তাদের মধ্যে কলহ বিবাদ, প্রেম ভালোবাসা, রাজনৈতিক ঐক্য এবং ভারত বিরোধী মনোভাব কিভাবে কাজ করে, আপনি খালি সায়েদাবাদ থেকে এই গাবতলী পর্যন্ত গিয়ে দেখেন। সেখানে
চরমোনাই কি বলে, হেফাজত কি বলে, হেফাজতের 2 গ্রুপ কি বলে, তাবলিগ কি বলে, তারপরে ওই একজন শহীদুল আলম সাহেবকে দাওয়াত দিয়েছেন, ছবি তুলেন যিনি, বিখ্যাত ক্যামেরাম্যান, মানবাধিকার কর্মী, তিনি কি বলেন, দেখবেন যে গলদটা কোথায় হয়েছে।